দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় ব্যঞ্জনান্ত পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ শব্দ। হ্যাঁ, তো ব্যঞ্জনান্ত যে শব্দগুলো আছে সেই শব্দগুলো নিয়ে কিছু প্রশ্ন। সেখানে পুরুষলিঙ্গ শব্দ আছে, স্ত্রীলিঙ্গ আছে এবং ক্লীবলিঙ্গও রয়েছে। ক্লীবলিঙ্গ 25টা প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমেই দেখো, জলমুচ শব্দের প্রথম আর একবচন কোনটা হবে? জল। অপশন বলো। হ্যাঁ, অপশন হচ্ছে সি। জলমুচ শব্দের কিন্তু ক দিয়ে শুরু হবে, জলমুখ, জলমুচম, তারপরে আ এ অ অ, ই। জলমুচা, জলমুচে, জলমুচা, জলমুচা, জলমুচি। তো এটা তোমাদের শেখানো হয়েছে, রেকর্ডিং ভিডিও দেখলে পাবে সব নিয়ম শৃঙ্খলা সেখানে বলা হয়েছে, তাই নতুন করে আর বলছি না। তাহলে জলমুচ একটা হচ্ছে চ কারান্ত শব্দ, কারণ শেষে চ রয়েছে, চকারান্ত ব্যঞ্জনান্ত শব্দ। আর তাহলে এটা হচ্ছে আমাদের সি হবে। আচ্ছা, এবার জলমুচ সপ্তমী বহুবচন। সপ্তমী বহুবচন জলমুক্ষু, জলমুক্ষু। এ। প্রাচ মানে পূর্ব দিক। এই প্রাচ শব্দের এটা একটা পুরুষলিঙ্গ শব্দ। প্রাচ এটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ। হ্যাঁ, তো এর দ্বিতীয়ার বহুবচন কি হবে? অপশন বি, প্রাচাহা, প্রাচাহা। এটা এরকম আছে, প্রাং, প্রথম আর এক বচন আছে প্রাং, প্রাঞ্চম, তারপরে আ এ অ আ, ই, প্রাচা, প্রাচে, প্রাচ, প্রাচ, প্রাচী, প্রাঞ্চৌ, প্রাঞ্চৌ, ভ্যাম, 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 প্রাগভ্যাম, 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 ওষ, প্রাচ, প্রাচ, প্রাঞ্চ, পাচ, প্রাগভি, প্রাগভ, প্রাগভ, প্রাচাম, প্রাকশু। এবার প্রত্যয় শব্দ। প্রত্যয় শব্দ, প্রত্যয় কথার অর্থ হচ্ছে পশ্চিম দিক। এর প্রথম আর বহুবচন কোনটা হবে? হ্যাঁ, বললাম, দেখো। প্রত্যয় পশ্চিম, প্রথম আর বহুবচন হবে প্রত্যঞ্চ। একদম এ, অপশন এ, প্রত্যঞ্চ। আচ্ছা, আমি যে অ্যান্সার গুলো বলছি তোমরা অ্যান্সার গুলো করে কেউ গ্রুপে দিয়ে দিও। যারা ক্লাস করতে পারছে না তারা সেখান থেকে অ্যান্সার গুলো করে নেবে। আচ্ছা, এবার 5 প্রশ্ন দেখো। উদচ, উদচ কথার অর্থ হচ্ছে উত্তর দিক। হুম, তো এইটা সপ্তমীর এক বচন কোনটা হবে? প্রথমে দীর্ঘিকার, তারপরে হস্যিকার, উদিচি, উদিচি। আচ্ছা, বণিজ সপ্তমী বহুবচন। বণিকসু, বণিকসু, মূর্ধন্য রয়েছে, বণিকসু, তবে সি। বণিজ প্রথমা এক বচন। হ্যাঁ, এখানে ভুলবশত দুটো একই হয়ে গেছে, একটা দন্তান্ন করে দেই তাহলে হবে। তাহলে কোনটা হবে? আমরা জানি বণিক শব্দে মূর্ধন্য হয়, বি, বণিক। সম্রাট সপ্তমী বহুবচন। হ্যাঁ, খুব সুন্দর, এখানে দুটো হয়, সম্রাট হসন দিয়ে সু, আবার সম্রাটত সু, দুটোই হয়, তাই এই অপশনটা সি অপশনটা হবে। নেক্সট প্রশ্ন, ধাবত। ধাবত শব্দের প্রথম আর এক বচন। হ্যাঁ, এটা অদভগান্ত শব্দ, সূত্রী প্রত্যয়ন্ত শব্দ। তো ধাবত শব্দের প্রথম আর এক বচন হয় ধাবন, ধাবন। মূল শব্দ হচ্ছে ধাবত, প্রথম আর এক বচন হয় ধাবত। আচ্ছা, এটি সূত্রী প্রত্যয়ান্ত শব্দ। কোনটি আলাদা?
দেখো ধাবন, ধাবন শব্দটা হচ্ছে ধাবত শব্দের প্রথম আর এক বচন ধাবন, তাহলে এটা ঠিক আছে। এইবার হচ্ছে তারপরে তোমার চলে যায় ধীমান। হ্যাঁ, ধীমত শব্দের প্রথম আর এক বচন কিন্তু ধীমন হয়নি, সেখানে ধীমান হয়েছে, ধীমান, তাহলে এটাও ঠিক আছে। এবার এইটা একটু দেখো বিষয়টা একটু ভাবো, আমি এক্সপ্লেন করছি তাহলে বুঝতে পারবে। ধাবন শব্দটা কি? ধাবত শব্দের প্রথম আর এক বচন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার ধীমান শব্দটা হচ্ছে ধীমত শব্দের প্রথম আর এক বচন, হলো। আচ্ছা, এবার এই গচ্ছৎ শব্দের প্রথম আর এক বচন কি? তাহলে গচ্ছন, তাহলে এটাও প্রথম আর এক বচন, তাহলে এটাও কি? এটাও প্রথম আর এক বচন করতে হবে, আর এটা প্রথম আর এক বচন করলে হবে মহান, এইটা। আর কিন্তু এটা কিন্তু সম্বোধনে প্রথম আর এক বচন, ধীমানটা আলাদা। আচ্ছা, দেখো এখানে একটা বিষয়, দেখো আমাকে বলতে দাও তারপরে কথা বলো তোমরা। এখানে এটা প্রথম আর এক বচন, ধীমানও এটা প্রথম আর এক বচন, গচ্ছন এটা প্রথম আর এক বচন, কিন্তু মহন শব্দটা সম্বোধনের এক বচন, তাহলে এইটা আলাদা দেখাচ্ছে। এইটা একটা জায়গা পেলাম। আর একটা জায়গা আমরা পেতে পারি যে এই যে ধাবন, এটা সম্বোধনের এক বচন, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ধীম ধী ধীমান, ধীমানটা সম্বোধনের এক বচন নয়, সম্বোধনের এক বচন হয় ধীমন হয়, ধীমান হয় না। হ্যাঁ, কিন্তু এখানে তোমার আবার গচ্ছৎ শব্দের প্রথম আর এক বচন গচ্ছন, আর মহৎ শব্দের প্রথম আর এক বচন মহান। যদি এগুলো সম্বোধনের এক বচন ধরো, তাহলে এই তিনটা কিন্তু প্রথম আর এক বচন, আবার সম্বোধনের এক বচন, এটাও কিন্তু সম্বোধনের এক বচন, এক বচন, আবার এটাও হচ্ছে সম্বোধনের এক বচন, তাহলে এই তিনটা একরকম, এইটা আলাদা। তাই তো, বিষয়টা এটাই তো। কোশ্চেন ভুল থাকুক ঠিক থাকুক সেটা না, জিনিসটা বুঝতে পারলেই হলো। হ্যাঁ, তো এইখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটা হচ্ছে সম্বোধনের এক বচন, কিন্তু ধীমানটা হচ্ছে না, আবার প্রথম আর এক বচন ধরলে এটা হচ্ছে না। আমরা এই জিনিসটা জানলাম, এটাই ঠিক আছে। এখন অ্যান্সার তুমি যে কোনোটা করতে পারো, এটাও হতে পারে, এটাও হতে পারে। আমি যদি প্রথম আর এক বচন ধরি সেভাবেও হতে পারে, আর প্রথম আর এক বচন না ধরে যদি সম্বোধনের এক বচন ধরি তো সেরকমও হতে পারে। অর্থাৎ এখানে এটাও অ্যান্সার নেওয়া যেতে পারে, এটাও অ্যান্সার নেওয়া যেতে পারে। হ্যাঁ, তো সেখানে আমরা যদি কারেক্ট করে নাও তাহলে এইরকম করা যেতে পারে। তোমার এখানে মহান করে নাও, যদি মহান করে নেই তাহলে কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ, ধীমানটাও তো হবে না, এটাও হবে না, এটা হবে না, মহনই থাকবে। কারণ দেখো মহান শব্দের সম্বোধনের এক বচনে মহন হয়, মহন হয়। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, এটা আমরা জানলাম, এটাই থাক, যে কোনো দুটো অ্যান্সার হতে পারে। নেক্সট দেখো কোনটি ভুল, এখানে ভুল রয়েছে কোনটা?
গুণী। আচ্ছা, এবার দেখো এইটার মূল শব্দ হচ্ছে গুণিন শব্দ, গুণিন। গয়ের পরে সবসময় মূর্ধন্য হবে, গুণিন। তো প্রথম আর এক বচন, গুণী হচ্ছে এটা কি, এটা হচ্ছে প্রথম আর এক বচন। আর গুণী, গুণী নাম, দেখো গুণী নাম হয় না, সেটা হয় গুণী নাম, দীর্ঘিকার কিন্তু হয় না। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে ষষ্ঠীর বহুবচনে দীর্ঘস্বর হবে এবং তার সাথে নাম বা আম যুক্ত হবে, কিন্তু গুণিন শব্দের ক্ষেত্রে এটা ব্যতিক্রম ঘটেছে, অর্থাৎ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দীর্ঘিকার না হয়ে হস্যিকার হয়, তাই এটাই ভুল রয়েছে। গুণীষু এটাও ঠিক রয়েছে, গুণী নম মানে এটা হচ্ছে দ্বিতীয় আর এক বচন, এটাও ঠিক আছে, অর্থাৎ এইটা ঠিক নেই, গুণী নাম, এটা হস্যিকার হতে হতো। সবাই বুঝতে পারছো তো? তাহলে নেক্সট দেখো, পথিন প্রথম আর এক বচন, খুব ইম্পর্টেন্ট। এটা হয় পন্থা, পন্থা, পন্থা পন্থানম, পথা পথে পথ পথ পথি। আর পথিন যদি বলে ষষ্ঠী বহুবচন তাহলে কি হবে? ষষ্ঠী বহুবচন, ষষ্ঠী বহুবচন হয় পথাম। এখানে দিয়েইছে পথিন ষষ্ঠী বহুবচন, এটা হবে পথাম। লঘিমন প্রথম আর এক বচন, লঘিমন, হ্যাঁ লঘিমন, এটা হবে এ হবে লঘিমা। রাজ্ঞ পদটি, রাজ্ঞ এটার মূল শব্দ হচ্ছে রাজন। তাহলে দেখো রাজ্ঞটা কোথায় কোথায় হয়, রাজ্ঞ হয় তোমার এখানে বলেছে দ্বিতীয়ার বহুবচন, দ্বিতীয়ার বহুবচনে রাজ্ঞ হয়, এটা ঠিক আছে। পঞ্চমীর এক বচন, পঞ্চমীর এক বচনেও রাজ্ঞ হয়, আর পঞ্চমী ষষ্ঠীর এক বচনে একই রূপ হয়, অর্থাৎ তিনটাই ঠিক আছে, অপশন ডি হবে, অপশন হবে ডি সবগুলি। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। এবার বলছে ভুল তথ্যটি নির্বাচন করো। আত্মন শব্দ জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। দেখো আত্মা শব্দটি প্রথম আর এক বচন, আত্মা, আত্মা নাম, আত্মা নাম হচ্ছে ষষ্ঠীর বহুবচন, আত্মা নাম। আর হচ্ছে এইখানে দেখো ষষ্ঠীর বহুবচন, ষষ্ঠীর বহুবচনে কি আছে দেখো, হ্যাঁ ঠিক বলেছো, ষষ্ঠীর বহুবচনে এবং দ্বিতীয়ার বহুবচনে, দ্বিতীয়ার, দ্বিতীয়ার দেখো আত্মা নাম হয় না, এটা কিন্তু ভুল আছে। ষষ্ঠীর বহুবচনে হয় আত্মনাম, আত্ম নাম, কিন্তু এখানে একটা আকার বাড়তি যোগ রয়েছে, তাই এটা ভুল। আর আত্মানম এটা কি বলতো, আত্মন শব্দের দ্বিতীয়ার এক বচন, আত্মনাম, আর এটা হচ্ছে আত্মসু। আচ্ছা চলো, তারপরে আমরা চলবো শন শব্দ। শন শব্দের অর্থ হচ্ছে কুকুর। তো এই শন শব্দের প্রথম আর এক বচন হচ্ছে সোয়া, সোয়া, এটা হবে। এবার বলো তো এইটা, এটা কি শুনো, এটা কোথায় আছে শন শব্দের? এটা তিনটা জায়গা, এটা তিনটা জায়গায় আছে, পঞ্চমী প্লাস ষষ্ঠীর এক বচন, দ্বিতীয়ার বহুবচন। পঞ্চমী ষষ্ঠীর দ্বিবচনে কি করে হয়, সেটা ওকার হবে তো, হ্যাঁ এক বচনে হবে। আর যদি থাকে আমাদের ওকার চলে আসে শুন বিসর্গ,
তাহলে সেটা দ্বিবচন আসবে পঞ্চমী ষষ্ঠী। হ্যাঁ, ইউবন শব্দের ষষ্ঠীর বহুবচন কোনটা হবে? এই বানানটা কিন্তু খেয়াল করতে হবে। যৌবন শব্দের ষষ্ঠীর বহুবচন আছে ইউ নাম, দীর্ঘকার আছে, অর্থাৎ অপশন সি এটা হবে। মঘবন শব্দের তৃতীয়ার এক বচন কোনটা? মঘবন শব্দটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দেবরাজ ইন্দ্র। মঘবন শব্দের অর্থ হচ্ছে ইন্দ্র। এর বিকল্প রূপটা দেয় পরীক্ষায় অনেক সময়, দুটো রূপই আমাদের জানতে হবে। এখানে হচ্ছে মঘবৎ শব্দের মঘনা, মঘনা কোথায় হয়? তৃতীয়ার এক বচন, তৃতীয়ার এক বচনে হয়। তৃতীয়ার এক বচনে মঘনা হয় আর বিকল্প রূপে হয় মঘবতা। এটাও তৃতীয়ার এক বচন, অর্থাৎ দুটোই ঠিক। অপশন সিটা অ্যান্সার হবে। অপ প্রথমা, অপ মূল শব্দ হচ্ছে অপ। আর অপ কথার অর্থ কি আমরা জানি? জল। আর এই শব্দটার আর একটা বৈশিষ্ট্য রয়েছে যে এটা হচ্ছে নিত্য বহুবচনান্ত। নিত্য বহুবচনান্ত, একমাত্র বহুবচনের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তাহলে এইটা কি হবে? প্রথম আর এক বচন হবে আপ, অর্থাৎ অপশন বি। আচ্ছা চলো দেখি তারপরে কি আছে। এই যে দেখো এখানে আবার কি করেছে দাগিয়ে। বেধস, বেধস শব্দ, বলো এটা কোনটা হবে? বেধস মানে বিধাতা বা স্রষ্টা। প্রথমে দেখো বেধা, বেধা হচ্ছে প্রথম আর এক বচন। হ্যাঁ, বেধসু এটা হচ্ছে সপ্তমীর বহুবচন, বেধসু। আর বেধস এটা তিন জায়গাটায়, চার জায়গাটায় আছে। পঞ্চমী, ষষ্ঠীর এক বচন আর প্রথমা প্লাস দ্বিতীয়ার বহুবচন, অর্থাৎ বেধা। হ্যাঁ, এখানে বেধসাম এটাই ভুল রয়েছে, এখানে হবে বেধসাম, বেধ সম হবে, আকারটা বাড়তি রয়েছে। বিদ্বাস শব্দের রূপ নয় কোনটা? ঠিক বলেছ। বিদ্বৎস সপ্তমী বহুবচন, বিদুষী সপ্তমী এক বচন, বিদুষা তৃতীয় এক বচন। আর বিদ্যা বলে কোনো জিনিস হয় না। এটা বিদ্বৎ শব্দের প্রথম আর এক বচন হয় বিদ্বান। আচ্ছা, আর বিদ্বান শব্দের, বিদ্বৎ শব্দের যদি স্ত্রীলিঙ্গ করা হয় তাহলে কি হবে বলতো? স্ত্রীলিঙ্গ করলে বিদুষী, তখন এই শব্দটা কোন শব্দের মতো হয়ে যাবে? নদী শব্দের মতো হবে। যখন বিদুষী করব তখন সেটা নদী শব্দের মতো হয়ে যাবে। পুমস শব্দের রূপ নয় কোনটা? পুমস, দেখো পুমস শব্দের প্রথম আর এক বচন হচ্ছে পুমান। আর পুংসা হচ্ছে তৃতীয়ার এক বচন। আচ্ছা, আর পুংসাম, পুংসাম হচ্ছে ষষ্ঠীর বহুবচন। কিন্তু সপ্তমীর বহুবচনে এই মূর্ধা স হয় না, সেখানে হয় পুংসু, দন্তস্বয় হস্য হয়, তাই এটাই ভুল আছে।
অর্থাৎ বিটা ভুল। নেক্সট, আশিস প্রথম আর একবচন। আশিস মানে আশীর্বাদ, এর এটা দীর্ঘিকার হবে, আশি দীর্ঘিকার দিয়ে বিসর্গ সি, সি হবে আ তালিবর শয় দীর্ঘি বিসর্গ আশিস। অহন, অহন প্রথমা এক বচন। আমরা জানি র হচ্ছে দুই রকম আছে, একটা হচ্ছে রজাত বিসর্গ, রজাত বিসর্গ, আর একটা হচ্ছে স্বজাত বিসর্গ। রজাত বিসর্গের উদাহরণ যেমন প্রাত, মানে এই বিসর্গের পরিবর্তে রয়ের পরিবর্তে বিসর্গ হয়েছে, প্রাত র ছিল। আর স্বজাত বিসর্গের উদাহরণ যেমন মনস, মনস থেকে বিসর্গ করলাম, শয়ের জায়গায় বিসর্গ করলাম। আর একটা নজাত বিসর্গ হয়, যেমন অহন শব্দের নয় স্থানে বিসর্গ হতে পারে। আর তাছাড়াও অহন শব্দের অর্থ হচ্ছে দিন, এটার প্রথম আর এক বচন হবে অহ, অহ। এবার বলো তো, এই যে অনহি, এটা অহন শব্দের কোন বিভক্তিতে রয়েছে? অনহি, হ্যাঁ সপ্তমীর এক বচন। সি এরটা, সি এরটা এটাও সপ্তমীর এক বচন, এটাও এই দেখো সপ্তমী এক বচন, এটাও সপ্তমী এক বচন, বিকল্প রূপে আছে অহন শব্দের। অহন শব্দের প্রথম আর এক বচন অহ বিসর্গ, অনহিটা হচ্ছে সপ্তমীর এক বচন, অহনিটাও সপ্তমীর এক বচন। হ্যাঁ, আমাদের চেয়েছে প্রথম আর এক বচন, তাহলে আমরা লিখবো অহ, এটা ঠিক। তো আমাদের এই ব্যঞ্জনান্ত কিছু শব্দ নিয়ে আলোচনা করলাম, আরো অনেক ধরনের ব্যঞ্জনান্ত শব্দ রয়েছে, এবং তোমাদের লাস্টে এর পরের ক্লাসেই সেটা আমাদের আর একটা কিছু জানবো, সর্বনাম শব্দ জানবো এবং সংখ্যাবাচক শব্দ জানবো। এই শব্দগুলো জানার পরে আমাদের বিগত এসএলএসটি পরীক্ষায় শব্দরূপ থেকে যে প্রশ্নগুলো এসেছিল, সেটা স্বরান্ত শব্দই হোক, ব্যঞ্জনান্ত শব্দই হোক, আর সর্বনাম শব্দই হোক বা সংখ্যাবাচক শব্দই হোক, যে প্রশ্নগুলো সেখানে এসেছিল সেই প্রশ্ন নিয়ে একটা প্রশ্নপত্র তোমাদের দেওয়া হবে, সেটাও পরীক্ষার আকারে এভাবে নেব, তোমরা সেটা আগে থেকেই দেখে রাখবে, আমি পিডিএফটা পাঠিয়ে দেব। তাহলে আমরা বলতে পারি তাহলে আমাদের শব্দরূপ কমপ্লিট হলো। আমাদের তাহলে ব্যঞ্জনান্ত এবং স্বরান্ত শব্দরূপ জানলাম, এখন আমাদের বাকি রইল হচ্ছে সংখ্যাবাচক শব্দ এবং সর্বনাম শব্দ। আর স্ত্রীলিঙ্গ শব্দের কয়েকটা বিষয় ছিল, সেগুলো একটু আলোচনা করছি।